অনুপ্রবেশকারী, কারোর কাগজ নেই। আর যারা আপনি মনে করছেন যে এতে তো কাগজ নেই, আপনারা জানেননি যে সংখ্যক যাচ্ছে, দায়িত্ব নিয়ে এখানে বলছে, আমাদের ইন্টারনাল রিপোর্ট বলছে এর থেকে 3 গুণ মানুষ কাগজপত্র তৈরি করে এই রাজ্যে আছেন এখন। দে আর অল বাংলাদেশিস, অল অনুপ্রবেশকারী এই রাজ্যে আছেন। তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের প্যান কার্ড আছে, সব কিছু আছে। এই যারা যাচ্ছেন তারা 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর আগে এসছেন। এদের কাগজপত্র তৈরি করে দেওয়া এখনো হয়নি। 26-এ জিতলে মনে হয় হয়ে যেত এদের কাগজপত্র, তৃণমূল যদি জিতত। আসুন আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে সৌরভ প্রিয়দার ক্ল্যারিফিকেশন দেবেন যে বারবার তো দল বলে এসছে যে কোনো অনুপ্রবেশ হয়নি। বিজেপি প্রচারে বলতেন বারবার করে যে এই রাজ্যের ডেমোগ্রাফি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা 4 তারিখ বিকেল 3 তারিখ বিকেল পর্যন্ত সেটা মানেননি। 3রা মে 2026 বিজেপি একটা কথা প্রচারে বারবার করে বলতো যে পশ্চিম বাংলা বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না। বিজেপির কথা বাদ দিলাম, সত্যি যদি এরকম চলতে থাকতো, টানা চলতে থাকতো আরো 5 বছর, আরো 10 বছর, কারণ আপনাদের প্ল্যানিং ছিল তো যে 2050 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, তাহলে তো সত্যি পশ্চিমবঙ্গ দাদা বাংলাদেশ হয়ে যেত। আপনার কি মনে হয়? প্রথম কথা যে আমার কোনো বক্তব্য অতীতের, দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আসছি এবং আমার ফেসবুক, তুমি কোথাও দেখবে না যে আমি কোনোদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবরাজ তত্ত্বে বিশ্বাসী কোনোদিনই ছিলাম না। আমি বরাবরই মমতা তত্ত্বেই বিশ্বাসী ছিলাম এবং কোনোদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি যুবরাজ বলে এটা আমি মানতাম না। যারা বলতো যুবরাজ বস তারা বলতে পারবে, আমি কোনোদিন বলতাম না। কারণ আমরা ছাত্র পরিষদ করে আসা ছেলে, 90 দশকের রাজনীতি, শক্তি মিত্র পাশে আছে, তার সঙ্গে রাজনীতি করে এসেছি। ফলে কোনো যুবরাজের নিচে আমরা রাজনীতি করিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে রাজনীতি করেছি। বললে যে হঠাৎ করে হয়েছে না, হঠাৎ করে না, আমি বরাবরই মমতা তত্ত্বে বিশ্বাসী, কোনো অভিষেক তত্ত্বে বিশ্বাসী না, আজও তাই, আজকেও সে একই কথা বলবো। অভিষেকের বিরোধিতা করতে আমি না, অভিষেকের বিরোধিতা করা না, আমি বিরোধিতা করবো, তাহলে আমার মনে হয় প্রোগ্রাম ছেড়ে উঠে যাওয়া উচিত। আমি বলছি যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু যুবরাজ তত্ত্বের বিশ্বাসী অধিকার আমি কেড়ে নেওয়ার আমি সেটা বলছি না। কিন্তু অভিষেকের কথা যে তুমি মানে বলতে না বা তার প্রশংসা করতে না, বা অভিষেককে এখানে প্রোগ্রামে বসে তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে কথা বলতে, সেরকমটা কখনোই হয় না। যাই হোক, না ঠিক আছে, ছেড়ে দাও, অন্য দল করে না যে তার, সেটা আমি বলবো। অনেক কিছু বলা যায় না, কারণ তখন অনেক চাপ ছিল, যাক সেইগুলো আর বললাম না। 2 নম্বর কথা হচ্ছে, আমি তোমাকে এমনি বলি, শুভেন্দু বাবু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন মোস্ট প্রবাবলি 2020 সালে। তাহলে 2011 থেকে 2020 সাল পর্যন্ত শুভেন্দুবাবু এই তৃণমূল কংগ্রেসের সরকারের একজন গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী ছিলেন এবং তিনি সংগঠনের বিভিন্ন ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে অনেকভাবে সাহায্য করেছেন এবং লড়াই করেছেন। তাহলে এই 2020 সাল পর্যন্ত অনুপ্রবেশ ঘটেছে, তোমাদের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে অনুপ্রবেশ ঘটেছে। এবং অনেকে বলছে আমরা 30 বছর আছি, 25 বছর আছি, 15 বছর আছি, 12 বছর আছি, এইভাবে অনেকে সেটা বলছে যে তারা অনুপ্রবেশ করেছে। এবং তখন আমরা শুভেন্দুবাবুকে দেখেছি বলতে, এই কথাটাই বলতে দেখেছি যে যেভাবে করে এটা বিএসএফের দোষ। শুভেন্দুবাবু বলতেন বিএসএফ ওখানে কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবে নাকি, এটা তো আটকাবে কেন্দ্রীয় সরকার। এই বক্তব্যটা তখন শুভেন্দুবাবুর ছিল। আমরাও আন্দোলন করতে করতে শুভেন্দুবাবুর সঙ্গে বলতাম যে আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই ধরনের বার্তা চাপালে হবে না, এটা কেন্দ্রীয় সরকারের কাজ, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। শুভেন্দুবাবু 6 বছর হয়েছে তিনি বিজেপি যোগদান করেছেন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই 6টা বছর আজকে তার মনে হচ্ছে অনুপ্রবেশ ঘটেছে। অনুপ্রবেশ তো বামফ্রন্ট আমলেও হয়েছে, অনুপ্রবেশ তো কংগ্রেস আমলেও হয়েছে, অনুপ্রবেশ তো এখনও আসাম, ত্রিপুরা, ইউপি বিভিন্ন জায়গায় হয়েছে। আমি বলছি শুধু কি এটা বাংলার সমস্যা না, এটা সমগ্র ভারতবর্ষের সমস্যা। এবং এই অনুপ্রবেশকারীরা যাতে ওখান থেকে ঢুকতে না পারে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটা কেন্দ্রীয় সরকার যদি নেয়, সেটা রাজ্য সরকারকে অবশ্যই সহযোগিতা করা উচিত। আমি মনে করি ভারতবর্ষটা লুটে খাওয়ার দেশ নয়, ভারতবর্ষটা শুধুমাত্র ভারতীয়দের থাকারই দেশ। এটা আমার ব্যক্তিগত মত। একদম একদম, মানে সরকার জানতেন না, এটা বাম আমলের দোষ। আর হচ্ছে দিচ্ছি না, না না হয়ে আসছে। দাঁড়ো দাদা, একটু আমাকে একটু লাস্ট তোমার কথার যে সিনপসিস তাকে ব্রিফ করতে দাও। মানে এটা হচ্ছে বাম আমলের দোষ, অনুপ্রবেশ হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারীর দোষ। কেন উনি থেকে কিছু বলেননি? আমি তৃণমূলে থাকার সময়
11 সাল থেকে সরকারটা কি আজকে শুভেন্দু অধিকারী 2020 সাল ছিল না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় না, ছিল? তখন তো শুভেন্দু বাবু এই কথাটা বলেছেন ছিল। যে অনুপ্রবেশের সমস্যাটা বিএসএফ সামলাবে। হ্যাঁ। কেন অনুপ্রবেশের সমস্যার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে? এটা শুভেন্দু বাবু তৃণমূলে থাকার সময় বলেছে। উনি কি অন্যায় কথা বলেছে? আচ্ছা, বেশ, তার বলেন। মানে ঠিক আছে। চার্লস নন্দী কি বলবেন? আমি প্রথমেই ওনার একটা কথার উত্তর দিয়ে শুরু করি, যে উনি বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়নি এটসেট্রা। আরে আপনি ভুল করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যখন সিপিএম ক্ষমতায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের জন্য যেহেতু বাংলাদেশ থেকে তাড়াতে হবে, এই জন্য উনি কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পার্লামেন্টে। ভুলে গেলে চলবে না। এখন আপনি কি শুভেন্দু 2005 সালের কথা। হ্যাঁ, এবারে আছে আসল জায়গায়। একদম। এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে পরিষ্কার বলেছে এসআইআর এর পুরো প্রসেসটা সাংবিধানিক, এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এসআইআর নিয়ে যেটা হয়েছে, যেটা ইলেকশন কমিশন করেছে, ঠিক কাজ করেছে। তা আমি প্রথমেই বলবো যে আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে তার জন্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ছেনো মাস্তান এবং প্যারাসুট থেকে নেমে আসা নেতা, কার্বাইড দিয়ে পাকানো নেতা, তাদের সবাইকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। তার কারণ এসআইআর কি বলেছেন একটু শোনাই এসআইআর নিয়ে, যখন চার্লস দা মনে করিয়ে দিলেন আমায় প্রসঙ্গক্রমে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কি বলতেন এসআইআর নিয়ে? আসুন দুজনেরই বক্তব্যের ছোট্ট অংশ, পুরো তো শোনানো যায় না, পুরো শোনাতে গেলে সারা রাত কেটে যাবে। কি বলেছেন শুনি। দেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে, কোর্টের ভিতরে উভয়ই লড়াই করব। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি। আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। তবে গত পরশুদিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। কোথাও না কোথাও চার্লস দা মনে হচ্ছে এরা প্রতি মুহূর্তে এই অনুপ্রবেশকারীদেরকে সঙ্গে চেয়েছে। মনে রাখতে হবে যে এরা অনুপ্রবেশকারীদের ভোটেই জিতে এসেছে এতদিন। অতএব এরা অনুপ্রবেশকারীদের যে করেও রাখতে এসেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে, যাতে এরা আবার ক্ষমতায় আসতে পারে। তখন দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে এরা এসআইআর সংক্রান্ত যা যা বিষয় আজ অবধি পশ্চিমবঙ্গের মানুষের সামনে বলেছেন, প্রতিটি বিষয়ে ওরা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গাছে বেঁধে রাখতে, প্রথম যাকে নাম দিল যে এসআইআর এর শুধু তাই নয়, এসআইআর নিয়ে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা চালাতে পারেন। উনি বলেছিলেন ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ থেকে, যে যদি একটি সম্প্রদায় একজোট হয় তাহলে আরেকটি সম্প্রদায়কে সাফ করতে 1 সেকেন্ড লাগবে। এরা এসআইআর এর সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলেছিল। এসআইআর এর সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলে এখানে একটা অশান্তির আগুন, এখানে একটা কমিউনাল ক্ল্যাশ লাগানোর চেষ্টা করেছিল। পরিষ্কার এটা বোঝানোর চেষ্টা হয়েছিল বিজেপি বাংলা বিরোধী। একদম। আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে এসআইআর করার অধিকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আছে। এসআইআর করার অধিকার সংবিধানে তাদের দেওয়া হয়েছে, এবং এসআইআর এর মাধ্যমে প্রয়োজনে যারা বাংলাদেশি তাদের নাম কাটার অধিকারও আছে।